হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আছি আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কয়েকজন বন্ধুবান্ধব মিলে কিংবা কয়েকজন পার্টনার মানে অংশীদার মিলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে বা সিদ্ধান্ত গ্রহণ করলে বা পরিচালনা জন্য যেই কার্যাবলীগুলো আছে সেগুলো করলেই অংশীদারি ব্যবসা হয় এবং সেগুলোর অঙ্কগুলো করাকেই মানে হিসাব নিকাশ রাখাকেই অংশীদারি ব্যবসার হিসাব বলায়। তো অংশীদারি ব্যবসার হিসাব বোঝার আগে কিছু কথা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে, যেগুলো একেবারে না জানলেই না। কারণ এই হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টা আমাদের জন্য একেবারেই নতুন। এর আগে আমরা কখনো অংশীদারি হিসাব বা অংশীদার নিয়ে কোনো কাজ করি নাই। সামনে আরও কিছু অধ্যায় আসবে যেগুলো আমাদের জন্য একেবারেই আরও নতুন থাকবে। তো অংশীদারি ব্যবসায়ের হিসাব যেহেতু অধ্যায়ের নামের সাথে আমরা বুঝতে পেরেছি যে কয়েকজন অংশীদার মিলে যে ব্যবসা পরিচালনা করবে সেটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো অংশীদারি ব্যবসায়ের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার দুইজন বন্ধুবান্ধব নিয়ে একটি ব্যবসা শুরু করলেন, একটা ফাস্টফুডের দোকান দিলেন। তো ফাস্টফুডের যখন দোকানটা দিবেন তখন আপনাদের সর্বপ্রথম কি দরকার হয় সেটা হচ্ছে আপনাদের কিছু মূলধন একসাথে করতে হয়। যেমন আপনি দিলেন 1 লাখ টাকা, আপনার বন্ধু দিল 2 লাখ টাকা, আপনার আরেক বন্ধু দিল 5 লাখ টাকা। তো এই যে আপনারা বিভিন্ন অনুপাতে মূলধন দিলেন, আপনারা যখন বছর শেষে লাভ করবেন তখন আপনাদের লাভের মাত্রাটাও কিন্তু আপনাদের মূলধনের অনুপাতেই হবে। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, আপনি 1 লক্ষ টাকা সমপরিমাণের কি যে নিট লাভটা আসবে বা লাভ হলে সেটা আপনি পাবেন। আপনার যে বন্ধু 5 লক্ষ টাকা দিয়েছে সে 5 লক্ষ টাকার অনুপাতেই লাভটা বেশি পাবে, যে 3 লক্ষ টাকা দিয়েছে সে 3 লক্ষ টাকার অনুপাতেই বেশি লাভ পাবে। তো আশা করি প্রথম যে ধারণাটা আছে সেটা আপনারা পেয়েছেন যে যে যত টাকা মূলধন দিবে সে সেই মূলধনের অনুপাতে লাভ পাবে। যে বেশি মূলধন সরবরাহ করবে সে বেশি লাভ পাবে, যে কম মূলধন দিবে সে কম লাভ পাবে। আচ্ছা, এখন আসি আর একটা ব্যাপারে। ধরেন আপনারা যে 3 বন্ধু মিলে ফাস্টফুডের ব্যবসাটা শুরু করলেন, এর মধ্যে আপনি ফাস্টফুডে একেবারে আপনি সময় দিতে পারতেছেন না। সময় দিতে পারতেছেন নাকি আপনার এখানে কোনো ভূমিকা নেই, আপনি জাস্ট টাকা দিছেন। কিন্তু আপনার বাকি 2 বন্ধু যারা আছে, বন্ধু না বন্ধু হবে, কথা বলতে বলতে এরকম হয় আর কি। তো বাকি আপনার যে 2 বন্ধু আছে সেই বন্ধু 2জন কি করলো, একজন ম্যানেজারের দায়িত্ব পালন করছে, আরেকজন ওয়েটারের দায়িত্ব পালন করছে। হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো একজন কি করলো, ওই ফাস্টফুডটার ম্যানেজারের দায়িত্ব পালন করলো, আরেকজন ওয়েটারের দায়িত্ব পালন করতেছে। এখন আপনারা যদি একজন অতিরিক্ত ম্যানেজার রাখতেন আর একজন অতিরিক্ত ওয়েটার রাখতেন, মানে আপনার এই 2 বন্ধু যদি এই 2টা কাজ না করতো, তাহলে কি আপনারা 3 বন্ধু মিলে তাদেরকে বেতন দিতেন না? ওই অন্য লোক যদি রাখতেন অবশ্যই দিতেন। সো কী হইলো এখানে, যে আপনার যে 2 বন্ধু, একজন ম্যানেজার হইলো আরেকজন ওয়েটার হইলো, সো তাদের এই কাজের মূল্য বাবদ প্রতি মাসে একটা নির্ধারিত হারে টাকা নির্ধারণ করে দিলেন বেতন। যে জনাব আরাফাত ম্যানেজার হিসেবে মাসে বেতন পাবে 10,000 টাকা, জনাব জাহিদুল ইসলাম যিনি ওয়েটার হিসেবে মাসে বেতন পাবেন 6,000 টাকা। তো এখন কি হইলো, আপনাদের 3 বন্ধুই কিন্তু আপনারা ব্যবসা করতেছেন, কিন্তু আপনার এই 2 বন্ধু অতিরিক্ত কিছু সুবিধা এই ব্যবসা থেকে পেল। কী সুবিধা পেল? সো আপনার বন্ধু আরাফাত মাসে 10,000 টাকা করে ম্যানেজারের হিসাবে বেতন পাবে আর জাহিদুল পাবে 6,000 টাকা করে। তো তার আরাফাত বছরে 1,20,000 টাকা, 12 মাসে 12 × 10 1,20,000 টাকা এই কারবার থেকে বা ব্যবসা থেকে বেতন হিসেবে নিবে। আর জনাব জাহিদুল কি নিবে? 6,000 টাকা করে, 6 × 12 72,000 টাকা এই প্রতিষ্ঠান থেকে মানে আপনাদের ফাস্টফুড থেকে বেতন হিসেবে জাহিদুলের অ্যাকাউন্টে চলে যাবে। বুঝতে পেরেছেন? এভাবেই কিন্তু অঙ্কগুলা হয়। আপনাদের অঙ্কগুলা মানে আমি ভাবে একেবারে ন্যাচারালি বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝেন, একটু কথাগুলো শুনেন, উপকার হবে। প্রথমে আমরা জানলাম কি মূলধন কিভাবে কে সরবরাহ করে, যে মূলধন বেশি দেয় তার লাভ বেশি হয়। তারপরে আমরা জানলাম যে কারবারের মধ্যে মানে ব্যবসা প্রতিষ্ঠানটার মধ্যে যদি যে কোনো বন্ধু কাজ করে থাকে, সো সেই বন্ধু কাজের বিনিময়ে বেতনও নিতে পারে। ঠিক আছে, এটা হিসাবে আসে। এখন আমরা আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কেউ যদি ধরেন আপনার বন্ধু জনাব আরাফাত, সে 1,20,000 টাকা বেতন তো কারবার থেকে পায়, তাই না, প্রতি বছর। সো সে 1,20,000 টাকার জায়গায় 60,000 টাকা
বেতন হিসেবে নিছে, বাকি 60,000 টাকা সে নেয় নাই। এই 60,000 টাকা যে নিল না, এই 60,000 টাকা তো আপনার প্রতিষ্ঠানের মধ্যে বছরে সারা বছরে রয়ে গেল, তাই না? 6 মাসের বেতন নিছে, 6 মাসের বেতন নেয় নাই। ধরেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত বেতন নিছে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জনাব আরাফাত বেতনটা নেয় নাই, কিন্তু এই বেতনের টাকাটা কি হয়েছে, কারবারে রয়ে গেছে ক্যাশ হিসেবে, ঠিক আছে? এই যে ক্যাশ টাকাটা আপনাদের কারবারে থাকলো, এই কারবারে ক্যাশ টাকাটা থাকার কারণে আপনাদের কিছু লাভ হয়েছে না? কেমন ধরনের লাভ হয়েছে? এই ক্যাশ টাকা দিয়ে আপনারা কিছু অতিরিক্ত কেনাকাটা করতে পারছেন, কাঁচামাল কিনতে পারছেন, যদি আপনাদের ফাস্টফুডের একটা ডেকোরেশন দরকার হয় করতে পারছেন। সো যাই হোক, কিছু কিছু কাজ আপনারা সেরে ফেলতে পারছেন। এই যে 60,000 টাকা জনাব জাহিদুল বেতন হিসেবে পাওনা ছিল কিন্তু সে নেয় নাই। সো এই যে 60,000 টাকা যে জনাব জাহিদুল বেতন থেকে নিল না, এই 60,000 টাকা কি হবে জানেন? এই 60,000 টাকা জনাব আরাফাত যে বেতন হিসেবে নিল না, এই 60,000 টাকা আপনার বন্ধু আরাফাত যে আরাফাতের মূলধনের সাথে যোগ হয়ে যাবে। এটা অংশীদারি ব্যবসায়ের নিয়ম। তো আপনার বন্ধু আরাফাতের মূলধন ছিল মনে হয় 3 লক্ষ টাকা, এখন 3 লক্ষ টাকার সাথে আরও 60,000 টাকা যুক্ত হয়ে গেছে তার মূলধন। ওই যে বেতনটা কি হয়েছে, মূলধন হিসেবে কারবারে ঢুকে গেছে অটোমেটিক্যালি। এটা অংশীদারি কারবারের নিয়ম। তাহলে এখন আরাফাতের মূলধন দাঁড়াবে কত? এদিকে 60,000 টাকা আর আগের হচ্ছে 3 লক্ষ টাকা, 3,60,000 টাকা। আমরা যখন অংশীদারি ব্যবসায় কারবারের মানে যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডার তো না মানে অংশীদার আছে, তাদের মূলধন হিসাব বের করব, তখন জনাব আরাফাতের ওই বছরে মূলধন হবে কত? 3,60,000 টাকা। কারণ ওই যে তার বেতনটা তিনি উঠান নাই, ওই বেতনটা কারবারে মূলধন হিসেবে কাজে লেগে গেছে। বুঝতে পারলাম? এখন এই যে আরও একটা সুবিধা এখন জনাব আরাফাতকে আমাদেরকে মানে প্রতিষ্ঠানকে দিতে হবে, ঠিক আছে? কি সুবিধা দিতে হবে? এই যে জনাব আরাফাত 60,000 টাকা অতিরিক্ত মূলধন দিল, মানে বেতন হিসেবে টাকাটা তিনি উঠাইলো না, এটাই তো অতিরিক্ত মূলধন হয়ে গেছে, তাই না? তো অতিরিক্ত মূলধন নিল, এই অতিরিক্ত মূলধন যে মানে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান যে অতিরিক্ত মূলধনটা পাইলো জনাব আরাফাতের কাছ থেকে, সো এই মূলধনের উপরে কি করতে হবে? অতিরিক্ত একটা সুদ ধার্য করতে হবে, সুদ দিতে হবে। কাকে? জনাব আরাফাতকে। আরাফাত যে অতিরিক্ত মূলধন দিয়েছে, অতিরিক্ত মূলধন যেই দেখ না কেন, জনাব আরাফাত কেন, আপনিও যদি অতিরিক্ত মূলধন বাইরে থেকে ক্যাশ টাকা আইনে ঢুকান ব্যবসায়, কিংবা আরও একজন অংশীদার যে আছে জনাব জাহিদুল, সেও যদি আইনে ঢুকায়, এই অতিরিক্ত মূলধনের জন্য কি পাবে? তারা সুদ পাবে, মানে কিছু ইনকাম পাবে অতিরিক্ত মূলধন দেওয়ার কারণে। এটা অংশীদারি ব্যবসায়ের কি, এটা একটা আইন। এই হারটা কত, মানে সুদের হারটা অনেক সময় আমাদের প্রশ্নে দেওয়া থাকে, মানে চুক্তিপত্রে লেখা থাকে যে অংশীদাররা অতিরিক্ত মূলধন দিলে কত টাকা হারে সুদ পাবে। যদি না লেখা থাকে তাহলে সচরাচর 6% ধরা হয়। বুঝতে পারলাম? এই তো গেল মূলধন। অতিরিক্ত মূলধন কিভাবে আসতে পারে, অতিরিক্ত মূলধন আসলে কারবারের থেকে কিভাবে সুদ যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, ধরেন আপনারা 3 জনই ব্যবসা থেকে মানে আপনারা যেই লাভ পাবেন, লাভের নির্ণয়ের আগে, আবার জনাব জাহিদুল আর জনাব আরাফাত বেতনের আগে বা বেতনের আগে পরে, মানে বেতনের হিসাব ছাড়াই তারা ব্যবসা থেকে টাকা উত্তোলন করলো। আপনি উত্তোলন করলেন 5,000 টাকা, জনাব আরাফাত উত্তোলন করলো 5,000 টাকা, জনাব জাহিদুল উত্তোলন করলো 5,000 টাকা। আপনাদেরই তো ব্যবসা, আপনারা চাইলেই উত্তোলন করতে পারেন, তাই না? হ্যাঁ, ব্যাপারটা এরকমই। অংশীদাররা এরকম করে যে ব্যবসা থেকে মাঝে মধ্যে টাকা উত্তোলন করে, না নিজেদের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে হোক। এই যে ব্যবসা থেকে টাকাটা উত্তোলন করলো, আপনাদের টাকায় কিন্তু আপনারা উত্তোলন করছেন, কিন্তু এখন আপনারা তো আর ব্যক্তি নাই, আপনাদের একটা প্রতিষ্ঠান হয়ে গেছে না? সো প্রতিষ্ঠান থেকে আপনারা এখন টাকাটা তুলছেন, এইটা আপনাদেরকে ধরতে হবে। আর এই যে টাকাটা যে তুলছেন, এই টাকাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিশোধ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের পরে। এবং পাশাপাশি আপনারা যে টাকাটা তুললেন, মানে এই যে জনাব আপনি, আপনার বন্ধু আরাফাত এবং জনাব জাহিদুল, এই 3 জন যে 5,000 করে টাকা তুলছেন, এখন আপনারা ব্যাংক থেকে টাকা তুললে ব্যাংকের যখন টাকা পরিশোধ করতে যান, তখন কি বেশি টাকা দেওয়া লাগে না সুদ হিসেবে অতিরিক্ত? মানে ধার নিলে তো সুদ সহ ফেরত দিতে হয়, তাই না? তো ঠিক তেমনই আপনারা প্রতিষ্ঠান থেকে এখন ধার নিছেন, উত্তোলন করছেন টাকা, যে যত টাকায় উত্তোলন করেন না কেন সেটার উপরে নির্দিষ্ট পার্সেন্টেজ হবে, মানে একটা শতকরা হার দেওয়া থাকবে, সেই হারে সুদ অতিরিক্ত প্রদান করতে হবে। জনাব জাহিদুল আরাফাত এবং আপনি 5,000 করে উত্তোলন করছেন, এখন আপনাদের সিস্টেমে যদি থাকে, লিখে রাখেন আগে যে যেই উত্তোলন করুক না কেন 10% হারে মাসিক সুদ দিতে হবে 1 মাসে কিংবা 1 বছরে। তাহলে আপনাদের সুদ কত হবে? এক একজনের 5,000 টাকা 10% কত হবে? 500 টাকা হবে।
সো আপনাদের সুদ হয়ে যাবে 10%। এখন এই সুদের ব্যাপারে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কখনো কখনো সুদ মাসের শুরুতে, মানে কখনো কখনো উত্তোলন আর কি, প্রতি মাসে যদি উত্তোলন করে, কখনো প্রতি মাসের শুরুতে উত্তোলন করে নির্ধারিত হারে, কেউ কখনো কখনো মাসের মাঝামাঝি সময়ে কেউ উত্তোলন করে, কখনো মাসের শেষে উত্তোলন করে। এইখানে একটা প্যাচ আছে, যখন মাসের শুরুতে উত্তোলন করে তখন ধরতে হয় হচ্ছে 6.5 মাসের হারে, যখন মাঝের মাঝামাঝি সময় উত্তোলন করে তখন ধরতে হয় 6, আর যখন মাসের শেষে উত্তোলন করে তখন ধরতে হয় 5.5 মাসের সুদ। তো এইভাবে আর কি হিসাবটা করে, এটা অঙ্কের মাধ্যমে বুঝবেন, এটা হয়তো কথায় বোঝা যাবে না। তবে যাই হোক, আপনারা এতটুকু ধারণা পাইলেন, যদি আপনি আপনাদের কারবার থেকেও টাকা উত্তোলন করেন সেটার উপরেও সুদ আপনাকে ফেরত দিতে হবে। পাশাপাশি উত্তোলনের টাকা যদি ফেরত দিয়ে থাকেন তাহলে তো ভালো, আর উত্তোলনের টাকা ফেরত না দিয়ে থাকলে আপনাদের মূলধন থেকে উত্তোলনের টাকা কম বাদ দিয়ে দিবেন, তাহলে মূলধনটা কমে যাবে। এমনটাই তো। এছাড়া আরও কি হয় অংশীদারি হিসাবের মধ্যে, কখনো কখনো অনাদায়ী পাওনার সৃষ্টি হয়। আরও কি ধরনের ঝামেলা আসতে পারে, ধরেন আপনারা 3 বন্ধুই তো ব্যবসা করতেছেন। এখন আপনি জনাব জাহিদুলকে আপনি গ্যারান্টি দিয়ে দিলেন, আপনি আর আরাফাত মিলে গ্যারান্টি দিলেন যে জনাব জাহিদুল, আপনি আমাদের সাথে ব্যবসাটা করেন, আপনি নিশ্চিতভাবে 50,000 টাকা লাভ পাবেন। এই কথাটা বলে তাকে ব্যবসায় আপনারা ঢুকাইছেন। হয় না, আমি এরকম করতেই পারি যে আমি আমার বন্ধু মিলে ব্যবসা করতেছি, আরেকজন বন্ধু মানে রিস্ক নিতে আগ্রহী না, তোমাদের লাভ হবে কি হবে না এটা তো আমি জানি না, আবার তোমরা যদি কম লাভ করো আমার হবে না, আমার বেশি লাভই লাগবে, এরকম হয় না, হয়। সো তাকে আমরা কি নিশ্চয়তা দিলাম, যে মানে আপনি নিশ্চয়তা দিলেন আর আরাফাত নিশ্চয়তা দিলেন, দেখো তুমি ব্যবসাটা আমাদের সাথে করো, তোমাকে বছর শেষে 50,000 টাকা নিশ্চিতভাবে লাভ দেয়া হবে। এখন বছর শেষে হিসাব নিকাশ করে দেখা গেল আপনাদের প্রতিষ্ঠানে লাভ হয়েছে ঠিকই, আপনার লাভ হয়েছে 20,000 টাকা, জনাব আরাফাতের লাভ হয়েছে 50,000 টাকা, জনাব জাহিদুলের লাভ হয়েছে 40,000 টাকা। মানে আপনাদের যে মূলধন অনুপাত আছে, যে যত টাকা মূলধন দিয়েছেন সেই হিসাব অনুপাতে আপনাদের লাভ হয়েছে এত টাকা, যে যত মূলধন দিয়েছেন তত অনুযায়ী লাভ পাইলে এই টাকাটা হয়। কিন্তু আপনারা তো মিস্টার জাহিদুলকে গ্যারান্টি দিছিলেন যে জাহিদুল তুমি ব্যবসায় বিনিয়োগ করো, তোমাকে 50,000 টাকা অবশ্যই লাভ দিব, বলছিলেন না? অবশ্যই বলছিলেন। এই ধরনের শর্ত থাকে এখানে, মানে অঙ্কে থাকে আর কি। তাহলে এখন কি হইল, জনাব জাহিদুলের লাভ তো হইল 40,000 টাকা, যিনি যে মূলধন দিছে এই অনুপাতে 40,000 টাকা পাবে। তাহলে আমরা যে তাকে গ্যারান্টি দিলাম, চুক্তি করলাম তার সাথে যে তাকে 50,000 টাকা অবশ্যই লাভ দিব, তাহলে আরও 10,000 টাকা এখন কই থেকে দিব বলেন তো? এই 10,000 টাকা দিতে হবে কার কাছ থেকে? আমার লাভ থেকে, আর হচ্ছে জনাব আরাফাত হোসেনের লাভ থেকে। এই দুইজনের যে লাভের অংশ আছে সেইখান থেকে মিলাইয়া আরও 10,000 টাকা জনাব জাহিদুলকে বুঝাই দিতে হবে। কারণ আমরা তো কথা দিছি, তাকে চুক্তি করছি যে জাহিদুল তোমাকে আমি 50,000 টাকা লাভ দিবই। তাহলে এখন এই যে 10,000 টাকা শর্ট, 10,000 টাকা কিন্তু আমি আর আরাফাত মিলে দিব, তাই না? এখন কত করে দিব? 5,000 5,000 10,000 করে দিব না, ভুল। এখন আমরা যে লাভটা করছি, আমরা যত টাকা লাভ করছি সেই অনুপাতে, লাভের অনুপাতে কি করব, আমরা সেই 10,000 টাকা দিব। সো আমার মূলধন কম ছিল, আমি লাভ করছি কম টাকা, জনাব আরাফাতের মূলধন ছিল বেশি, আরাফাত লাভ করছে বেশি টাকা। সো হিসাবটা এরকম হতে পারে ক্যালকুলেশনের পরে যে আমার কাছ থেকে যাবে 3,000 টাকা, আরাফাতের কাছ থেকে যাবে 7,000 টাকা। এই 7 আর 3 10,000 টাকা কার কাছে চলে গেল? জাহিদুলের কাছে চলে গেল। তাহলে কি হলো, আমাদের অংশীদারি ব্যবসাটার হিসাবটা সঠিকভাবে সমাপ্ত হইল এবং চুক্তিপত্রে উল্লেখিত শর্ত আমরা সঠিকভাবে পালন করতে পারলাম। এই হচ্ছে অংশীদারি হিসাবের অঙ্ক। এর বাইরে তেমন বিশেষ কিছু থাকে না, শুধুমাত্র সঠিকভাবে সাজায় গুছায় বসাইতে পারলে অংশীদারি হিসাবে একদমই সহজ, আপনারা করতে পারবেন। খেয়াল রাখতে হবে উত্তোলন কবে করতেছে, প্রতি মাসের শুরুতে করতেছে না মাঝামাঝি করতেছে, কয় মাস ধরে করতেছে, কে বেতনভুক্ত কর্মচারী আছে, কাকে লাভের নিশ্চয়তা দেওয়া হয়েছে, যদি কেউ মূলধন সরবরাহ করা থাকে মূলধনের সুদ কত আছে, কত % হারে দেওয়া আছে দিতে হবে আমাকে। যদি মূলধনের সুদের হার দেওয়া না থাকে তাহলে 6% হারে ধরে নিতে হবে অংশীদারি ব্যবসার নিয়ম অনুযায়ী। তারপরে আমরা কি করব, এভাবে এই সমস্ত জিনিসগুলো মাথায় নিয়ে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব, অংশীদারদের লাভ লোকসান হিসাব প্রস্তুত করব। ঠিক আছে? তো এই হচ্ছে অংশীদারি হিসাবের মূল প্যাটার্নটা। আশা করি আপনারা আমার কথার মাধ্যমে জিনিসগুলো বুঝতে পেরেছেন।
এর পরের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি অঙ্কের মাধ্যমে সব কিছু সমাধান করব। কিন্তু অঙ্কের মাধ্যমে সমাধান করার আগে এই ভিডিওটা মানে এই কথাগুলো আপনাদের জন্য অবশ্যই উপকারী হবে। এখানে